ধরেন প্রেম করে আপনি একটা বিয়ে করছেন, বিয়ে করে বাসরাতে প্রেমিকা বা বউয়ের তলপেট দেখে বুঝতে পারলেন যে তার আগে একটা বাচ্চা হয়েছিল। এই তথ্য আপনি কিভাবে নিবেন? এটা গেল একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পরে যদি জানতে পারেন যে এইখানে আপনার বউয়ের বা প্রেমিকার কোনো হাত ছিল না, সে আসলে দুর্ঘটনার শিকার, একটা ধর্ষণের শিকার হয়েছে এবং তার পেটে বাচ্চা আসছিল, তখন আপনি সেটাকে কিভাবে নিবেন? যে গল্পটা বললাম ও আছে এই বইটা 23 নম্বর তৈলচিত্র, আলাউদ্দিন আলা আজাদের লেখা। এই উপন্যাসটা প্রথম ছাপা হয়েছিল 1960 সালে। 1977 সালে এটা নিয়ে একটা সিনেমা বানাইছিল বসুন্ধরা নামে, ইলিয়াস কাঞ্চন এবং ববিতা অভিনয় করছিল এবং সিনেমাটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছিল কাহিনীটার জন্য। তো এটা আসলে একটা ভালো গল্প। আপনারা তো অনেকে রোহিত সিনেমাটা দেখছেন। রোহিত সিনেমার ভেতরে কিন্তু এরকম একটা কাহিনী আছে যে পাগলির প্রতি সাধুর যখন ভালোবাসা হয় তখন পাগলি ফেরত আসে, সাথে একটা পেটে বাচ্চাও নিয়ে আসে। এখন এই বাচ্চাকে সে কি করবে, কার বাচ্চা, তখন সাধুর ভেতরে এক ধরনের দ্বন্দ্ব চলে আসে। এই বইটাতে চমৎকার একটা গল্প আছে, ক্লাসিক উপন্যাস। গল্পটা হইতেছে একটা ছবি নিয়ে, যে ছবিটার নাম্বার হইল গিয়ে আপনার 23 নাম্বার। এটা পাকিস্তানের আমলে লেখা এবং ওই সময় পাকিস্তানের রাজধানী ছিল ধরেন যে করাচি। পাকিস্তানের জাতীয় চিত্রকলা প্রদর্শনীতে এই ছবিটা প্রথম পুরস্কার পায় জাহেদ নামে এক শিল্পী, যে কিনা পূর্ববঙ্গের বা বাংলাদেশের। এই ছবিটা কিভাবে তৈরি হইলো এর পেছনের গল্পটা নিয়েই এই উপন্যাসটা লেখা হয়েছে। বইয়ের গল্পটা যদি সংক্ষেপে বলি তাইলে এরকম যে শিল্পী জাহেদ আর্ট কলেজে পড়তে গিয়া হঠাৎ করে একদিন রঙের দোকানে গিয়া জামিল চৌধুরী নামে এক শিল্পীর সাথে দেখা হয় এবং আস্তে আস্তে পরিচয় হয়। জামিল চৌধুরীর বাড়িতেও যায় জাহেদ, গিয়া ওইখানে জামিল চৌধুরীর বোন ছবির সাথে পরিচয় হয় এবং আস্তে আস্তে প্রেম হয়। প্রেম থেকে বিয়ে, বিয়ের পরে দেখে যে ছবির শরীরে মাতৃত্বের দাগ আছে, আগে একটা বাচ্চা হয়েছিল বোঝা যায়। শিল্পী জাহেদ কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়, এটা কি হইলো, এখন কি করা যায়। পরে সে কাহিনী শুনতে পারে যে আসলে জামিল চৌধুরীর একটা ক্লায়েন্ট ছবিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করছিল, ওইখান থেকে একটা বাচ্চা হয়েছিল, যে বাচ্চাটা গর্ভপাত করা হয়েছিল। শিল্পী জাহেদ এই কাহিনী জানার পরেও ছবির প্রতি তার ভালোবাসাটা কমে নাই। ধর্ষণের পরে যে গর্ভপাতটা হয়েছিল, ওই গর্ভপাতের কারণে যে শিশুটা জন্ম নিয়েছিল, মৃত শিশু, ওই কারণে ছবির শিশুদের প্রতি এক ধরনের বেশি টান লক্ষ্য করা যাচ্ছিল। এই জিনিসটা শিল্পী জাহেদ তার ছবিতে তুলে নিয়ে আসে, যেটা কিনা আপনার পুরস্কারও পায়। এই গল্পের বাইরেও উপন্যাসটাতে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে আসলে শিল্পী হইতে গেলেই কি আপনার উদ্ভট জীবন, বিকৃত রুচি, বিকৃত নষ্টামি এইসবের ভেতর দিয়ে যাইতে হবে নাকি? আর্টিস্ট হইতে গেলেই কি আপনার গাঞ্জা খাইতে হবে, যার তার সাথে শুয়ে বেড়াইতে হবে, পতিতালয়ে যাইতে হবে, আবার মূল্যবোধ থাকা যাবে না, এবং এইসব করতে গিয়ে যে তারা বিভিন্ন অপরাধের সাথে জড়ায় পড়ে এবং সেইগুলো নিয়ে যে তাদের অনুশোচনা থাকে না, এসব নিয়ে একটা ক্রিটিক আছে এই বইটাতে। এবং যেটি আসলে আমার ভালো লাগছে, পয়েন্টটা আসলে জরুরিও। মানে আমি তো একজন লেখক এবং আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা কিনা ধরেন যে মদ খায় কিংবা ধরেন যে বহুগামিতা করে বা ধরেন যে গাঁজা মাঞ্জাও খায়, কিন্তু আমি বিড়িও খাই না। বিড়ি খাওয়া যে খুব খারাপ সেটা না। লেখক হইতে গেলে এগুলা করতে হবে এমন তো কোনো কথা নাই, শিল্পী হইতে গেলে এগুলা করতে হবে এমন কোনো কথা নাই। একজন লিবারেল এবং উদারপন্থী মানুষের তো আসলে নৈতিক মূল্যবোধটা থাকাও জরুরি। আপনার নিজের স্বাধীনতা উপভোগ করতে গিয়া, নিজের বিকৃত রুচি উদযাপন করতে গিয়া অন্য কারো জীবন নষ্ট করে বসলেন কিনা, অন্যকে প্রতারিত করলেন কিনা, এইগুলা ভাবনার বিষয়। যে ধরেন এইখানে শিল্পী জাহেদের 3 জন বন্ধু আছে এবং একজন কি বলে রুমমেট, ম্যাচমেট। এরা সবাই শিল্পী এবং এদের সবার জীবনী উচ্ছৃঙ্খল, মোটামুটি পারভার্ট। বিশেষ করে মুস্তফা, সে পাহাড়ে গিয়া একটা পাহাড়ি মেয়েকে প্রেমে ফেলে এবং তার পেটে বাচ্চা দিয়ে সে ভেঙে পড়ে। মেয়েটা বাচ্চা জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে কিছুদিন পরে বাচ্চাটা মারা যায়, মেয়েটা পাগল হয়ে যায়। এরপরে আবার সেই মুস্তফা এবং জাহেদ একদিন পাহাড়ে যায়, গিয়া ওইখানে সেই মেয়েটাকে পাগল অবস্থায় দেখে। তো এইখানে শিল্পী মোস্তফার ভিতরে কোনো ধরনের অনুশোচনা দেখা যায় না। তো এই উপন্যাসটাতে দেখাইছে যে জাহেদের জীবন, সে কিন্তু ভালো মানুষ, মানবিক, উদার, কিন্তু বিকৃত না। তো এই বইটাতে আরো অনেক ধরনের গল্পই আছে। বিশেষ করে আপনি শিল্পীদের জীবন, মনস্তত্ত্ব কেমন হইতে পারে, সেইটার একটা ডিল দেখতে চান, তাইলে আপনি এই উপন্যাসটা পড়তে পারেন। মানুষের প্রতি মানবিক হওয়া উচিত, সংবেদনশীলতা জরুরি, এই জিনিসটাও এই উপন্যাসটাতে উঠে আসছে।
এইসব বিবেচনা করে এই উপন্যাসটা আমি পাঠকদের পড়ার কথা বলবো। বাংলাদেশি সাহিত্য কি জিনিস, এমনকি এই ভূখণ্ডটা বাংলাদেশ নাম পাওয়ার আগে বাংলাদেশি সাহিত্য যে হয়েছে তারও একটা ভালো উদাহরণ হইতে পারে আপনার 23 নম্বর তৈলচিত্র। আপনারা যারা বাংলাদেশি সাহিত্য পড়তে চান, বুঝতে চান, তাদের জন্য এই বইটা রেকমেন্ড করব। আজকে এই পর্যন্তই। হ্যাপি রিডিং।